স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। বদলে যাওয়া প্রেক্ষাপটে রাজনীতির মাঠ আর নতুন মেরুকরণে নিজেদের যুক্ত করতে সরব রাজনৈতিক দলগুলো দলকে ঢেলে সাজানোর পাশাপাশি নতুন প্ল্যাটফর্ম গড়ায় জোর দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা উত্তরের সাংগঠনিক তৎপরতায় নিজেদের অস্তিত্ব জানান দিতে ব্যস্ত বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলো। পিছিয়ে নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৎপর কমিটি গঠনে। উদ্দেশ্য সবার একটাই, আসছে নির্বাচনে মাঠ দখল। 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে চাঙ্গা হতে শুরু করে রাজনীতির মাঠ, বাড়তে থাকে বিভিন্ন দলের তৎপরতা। রাজনীতির পালে নতুন সুবাতাসে যোগ হতে থাকে নতুন নতুন শক্তি। প্রতীক্ষিত পট পরিবর্তনের পর থেকেই ঢাকা মহানগরের রাজনীতি নতুন মোড় নেয়। প্রায় 1.5 দশকে দমন নিপীড়ন ও পাহাড়সম মামলাস্তূপে জর্জরিত ছিল বিএনপি। কঠিন সময় পেরিয়ে এবার সাংগঠনিক ভিতকে আরও মজবুত করতে আজঘাত বেঁধে মাঠে নামে খালেদা জিয়ার দল। তৃণমূলের কাছে নিজেদের আরও গ্রহণযোগ্য করতে বেছে নিয়েছে রাষ্ট্র মেরামতে 31 দফা। যদি এই দেশের মানুষকে রক্ষা করতে হয় তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক বলছেন, গত 1.5 দশক রাজনীতির মাঠ ছিল বিএনপির জন্য বন্ধুর। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে নানা চড়াই উতরায়ে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করে গেছে বিএনপি। এখন নতুন প্রেক্ষাপটে নির্বাচনের জন্য প্রস্তুত দলটি। বিএনপি কিন্তু সবসময় জনগণের দল এবং বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে বাংলাদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ এবং সেই জনগণকে নিয়েই কিন্তু আমাদের পথ চলা। বাংলাদেশে একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরি করতে চাই আমরা, যেখানে কোনো ষড়যন্ত্রকারী থাকবে না, কোনো বিশৃঙ্খলা থাকবে না, ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম হবে না। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামায়াত। নানান কর্মসূচি দিয়ে নিজেদের অস্তিত্ব জানান দিচ্ছে দলটি। যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে বলেও জানান কেউ কেউ। জনগণ যাকে নেতা বানাবে, যাকে ভোট দেবে, সেই হবে আমাদের দেশের নেতা। কিন্তু এখানে যেন কোনো দলবাজি, স্ট্যান্ডবাজি, কোনো ধরনের গোপন ষড়যন্ত্র, কোনো ধরনের কোনো বিশেষ দলের প্রতি আনুগত্য, দাসত্ব যেন কারো না থাকে, এই ব্যাপারে আমরা বি কেয়ারফুল করে দিচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, নির্বাচন নয়, গণঅভ্যুত্থানের অর্জন রক্ষার্থে সাংগঠনিকভাবে এগোচ্ছে সংগঠনটি। সাজানো হচ্ছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণকে। মানুষের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, প্রোক্লেমেশন, এরপরে বিচার, সংস্কার, এই আকাঙ্ক্ষাগুলোর জন্যই আমাদের জনসংযোগ চলছে। নির্বাচনমুখী কোনো কাজকর্ম সেটা আমাদের সাথে রিলেটেড না বা রিলেভেন্সও না, সেটা পলিটিক্যাল দল যদি হয় সেই দলের যারা থাকবে তারা সেই কাজ করে। রাজনীতির এমন হালচালে সাংগঠনিক তৎপরতায় দেখা গেছে ইসলামী দলগুলোকেও। ধীরে চলো নীতির অবস্থানে রয়েছে বাম দলগুলো। তবে 5ই আগস্টের পর মাঠ ছাড়া আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। বিনা নোটিসে নওগাঁয় কয়েকটি পেট্রোল পাম্প উচ্ছেদের প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের জন্য রংপুর, রাজশাহী বিভাগের সব পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা দিয়েছে মালিক ও শ্রমিকদের কয়েকটি সংগঠন। গতরাতে বিভাগীয় পেট্রোল পাম্প ও ডিলার মালিক সমিতির নেতাদের বৈঠকের পর এই কর্মসূচি ঘোষণা করা হয়। মালিক সমিতির নেতারা জানান, 29শে জানুয়ারি সড়ক ও জনপথ বিভাগ নোটিশ ছাড়াই নওগাঁয় অভিযান চালিয়ে কয়েকটি পেট্রোল পাম্প ভেঙে দেয়। এরই প্রতিবাদে বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য অঞ্চলের সব পেট্রোল পাম্পে তেল উত্তোলন ও বিপণন বন্ধ ঘোষণা করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। পার শতক একটা গেজেট করছে, যেটা মানে অসম্ভব একটা ব্যাপার। লক্ষ টাকার উপরে একটা পেট্রোল পাম্পের মালিককে সড়ক ও জনপথকে প্রতি ইয়ারলি দিতে হবে। সেই টাকাটা আমরা পেট্রোল পাম্পের মালিক আমরা দিতে রাজি নই। এই সড়ক ও জনপথ ব্যবহার করে গাড়িগুলি অবশ্যই সরকারের ট্যাক্স সবকিছু নিয়ম মেনে রাস্তায় চলে। নওগাঁ জেলার 3-4টি পাম্প তারা রোডের হাইওয়ে যে রাস্তা সেটা কেটে এবং বিল্ডিং এর অর্ধেক অংশ তারা ভেঙে দিচ্ছে উইদাউট নোটিশ ছাড়া। তারা দাবি করছে পেট্রোল পাম্প ঢুকতে গেলে রোডের ট্যাক্স দিতে হবে। এখন রোডের গাড়ির ট্যাক্স আমি কিভাবে দিব, পামালারা কিভাবে দিবে? এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে রংপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, পূর্ব ঘোষণা ছাড়া পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে, কেন করা হয়েছে? আর এই বিষয়ে যে শ্রমিক এবং মালিকদের পক্ষ থেকে কি দাবি জানানো হয়েছে, আর স্বাভাবিকভাবে পেট্রোল পাম্প বন্ধের ঘোষণায় কি ধরনের ভোগান্তি আপনি দেখতে পাচ্ছেন, জানাবেন। সাথী, আসলে শ্রমিক এবং মালিকদের দাবি তো খুবই স্পষ্ট। তারা একটি দাবি করছেন যে
সড়ক জনপদের যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়ক থেকে পেট্রোল পাম্প যাওয়ার যে অ্যাপ্রোচ সড়কটি রয়েছে অর্থাৎ সংযোগ সড়ক, এই সংযোগ সড়কের জন্য দীর্ঘদিন ধরে যারা পেট্রোল পাম্প মালিক রয়েছেন তারা বাৎসরিকভাবে একটি ট্যাক্স বা রাজস্ব সরকারকে সড়ক জনপদের মাধ্যমে দিয়ে আসছিলেন। কিন্তু গেল 23 সাল থেকে একটি গেজেট প্রকাশ করা হয়, যেটি আসলে এই 25 সালে এসে পেট্রোল পাম্প মালিকদেরকে সড়ক জনপদ জানায় এই সংযোগ সড়কের জন্য প্রত্যেক বছরে লাখ টাকার উপরে পেট্রোল পাম্প মালিকদের গুনতে হবে। এ নিয়ে সড়ক জনপদের সাথে পেট্রোল পাম্প মালিকদের একটি মতপার্থক্য তৈরি হয়। এই মতপার্থক্যের জেরে গেল 29 জানুয়ারি নওগাঁয় সড়ক জনপদ এবং পেট্রোল পাম্প মালিকদের সাথে মোটামুটি কিন্তু তারা এ নিয়ে আলোচনাতেও বসেন। কিন্তু পরবর্তী সময়ে যখন পেট্রোল পাম্প মালিকরা প্রশাসনের ঊর্ধ্বতন পর্যায়ে কথাবার্তা বলার পর একটু সময় চান, এরপর দেখা যায় যে এই সময় না দিয়ে সড়ক জনপদ তারা বলছেন যে তারা মাইকিং করেছেন। এমন একটি ঘোষণা দিয়ে গতকালকে অর্থাৎ 4 জানুয়ারি নওগাঁর হামিম পেট্রোল পাম্প এবং আনিকা পেট্রোল পাম্পে তারা অভিযান চালায়। এই সংযোগ সড়কের অনেক জায়গায় তারা গর্ত খুঁড়ে ফেলে এবং তাদের যে মিটার রয়েছে সেই মিটার ভেঙে ফেলে। এরই প্রতিবাদে কিন্তু পেট্রোল পাম্প মালিক এবং পেট্রোল পাম্পে বিশেষ করে ডিলার, ডিস্ট্রিবিউশন এবং এজেন্ট অ্যাসোসিয়েশন যারা রয়েছে তারা এই আজকে সারাদিনই ধর্মঘট ডেকেছে। তাদের দাবি স্পষ্ট যে এর আগে থেকে পেট্রোল পাম্পগুলো যেভাবে চলছিল একইভাবে চালাতে হবে, অন্যথায় তারা অনির্দিষ্টকালের জন্য এই পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছেন। এবং আমি নেতাদের সাথে কথা বলেছি, রংপুর বিভাগের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন মোস্তফা সোহরাব চৌধুরী টিটু, তিনি আমাদেরকে যে বিষয়টি বলেছেন যে 26 বছর ধরে প্রত্যেক বছরই কিন্তু পেট্রোল পাম্পগুলোতে অভিযান চালানো হয়, কিন্তু এই হামিম এবং আনিকা পেট্রোল পাম্পে এতদিনে অভিযান চালানো হয়নি। যখন জ্বালানি তেলের বাজার স্থিতিশীল তখন কোনো একটি চক্র এই পরিস্থিতি অস্থিতিশীল করবার জন্য একটি উস্কানি দিচ্ছে এবং সেই উস্কানির ফাঁদে কিন্তু তারা পা দিতে চান না বলেই সরকার যেন যৌক্তিকভাবে বিষয়টি সমাধান করে এবং সেই কারণেই তারা আজকে ধর্মঘট ডেকেছেন। এবং তাদের দাবি স্পষ্ট যে আগের মতো করেই যেন পেট্রোল পাম্পগুলোকে চলতে দেওয়া হয়, সেজন্য সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে যতক্ষণ না পর্যন্ত তাদের আসলে কোনো সমাধান আসবে ততক্ষণ পর্যন্ত তারা ধর্মঘট পালন করবেন। এদিকে হঠাৎ করেই পেট্রোল পাম্পের এমন ধর্মঘটের কারণে সাধারণ যারা পরিবহন শ্রমিক রয়েছেন এবং যারা ছোট ছোট গাড়ির মালিক রয়েছেন তারা চরম বিপাকে পড়েছেন এবং অনেকেই তেল না নিয়েই কিন্তু তারা ফেরত যাচ্ছেন। সব মিলিয়ে ভোগান্তি চলছে, পাশাপাশি ধর্মঘটও কিন্তু চলছে। সাথী, ধন্যবাদ মাজেদ। দুপুর 12টায় আখেরি মোনাজাতে শেষ হবে মৌলানা জোবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ভাগ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আখেরি মোনাজাত তো 12টার পর, তো এরই মধ্যে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন, সেখানকার সার্বিক অবস্থা আমাদের জানাবেন। সাথী, আখেরি মোনাজাত যেটা হবে সেটা কিন্তু বেলা 12টায়, সেটা আধা ঘন্টা চলবে। সেই আয়োজক কমিটির পক্ষ থেকে কিন্তু সেই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন। এর পাশাপাশি যেটা আপনি জানতে চেয়েছেন সার্বিক পরিস্থিতি অবশ্যই এই তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দানে এই আখেরি মোনাজাতের অংশ হিসেবেই কিন্তু জমায়েত হচ্ছেন। ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে আসছেন শুধুমাত্র আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। এর পাশাপাশি তাবলীগ জামাতের যারা সাথী রয়েছেন, যারা সময় দিচ্ছেন আল্লাহর রাস্তায়, যারা এসেছেন, তারা কিন্তু প্রত্যেকেই বিভিন্ন হেদায়েত আমল এবং এই টানা 3 দিনের যে মেহনতের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় কিন্তু তারা মেহনত করছেন। পরবর্তীতে নিয়েই কিন্তু এখান থেকে সময় ব্যয় করবেন আল্লাহর তাআলার রাস্তায় এবং কি ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। কেউ এখান থেকে চিল্লা যাবেন, কেউ 3 দিনের সময় যাবেন এবং কি কেউ পরিবারের কাছে যাবেন, পরিবারকে হেদায়েত দিবেন। যে বিষয়গুলো অনেকেই আছেন, আমি একটু এখানে কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। আজকে আল্লাহর কাছে কি চাইবেন? আজকে তো আখিরি মোনাজাত, কি চাইবেন? জি আলহামদুলিল্লাহ, আমরা ইজতেমাতে এসে প্রথমে যেটা বলতে চাই যে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমাদের দ্বিতীয় পর্ব আজকে শেষ দিন। আমরা ঈমান আমল আকীদা ঠিক করার জন্য আসছিলাম। আমরা এখান থেকে ঈমান আমল প্রশিক্ষণ নিয়েছি। আমরা এখান থেকে অনেকেই আছে যে চিল্লায় যাবে, চিল্লার নিয়ত করে আসছে এবং এখান থেকে রেডি হয়ে এখান থেকে চলে যাবে চিল্লার জন্য। আর যারা চিল্লায় যাইতে পারে নাই, আমাদের ঈমান আমল আকীদার উন্নয়ন হয়েছে, মানোন্নয়ন হয়েছে। আমরা এটাকে কাজে লাগাবো আমাদের এলাকায় গিয়ে, প্রত্যেকে এলাকায় গিয়ে আমরা আমাদের মতো। আজকে আখির মোনাজাত, আল্লাহর কাছে কি চাইবেন? আমি আখিরি মোনাজাত চাইবো আল্লাহর কাছে যে আল্লাহ যেন 19 কোটি লোকের যেন আল্লাহ হেদায়েত দান করে, সবাই যেন হেদায়েত দান করে। সাথে আরেকটি তথ্য দিতে চাই আপনাকে, সেটা হচ্ছে 2 পর্বের যে বিশ্ব ইজতেমা জুবায়ের অনুসারীদের, তাদের মধ্যে এই সাথীদের মধ্যে মোট 9 জনের মৃত্যু হয়েছে, সেটা বিভিন্ন নানা রোগের কারণে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, যৌতুকবিহীন বিয়ে এবং কি এইবার পর্বে 2 পর্বের মোট
83টি জোড়া যৌতুক বিয়ে সম্পন্ন হয়েছে। এইগুলো কিন্তু আসলে পরবর্তীতে, এবং কি আরেকটি বিষয় যে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা কঠোর অবস্থান রয়েছে যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। তো এই ছিল সাথে এখান থেকে সব শেষ। সাথী, ধন্যবাদ আরিফ। ধরুন আপনাকে আমি পছন্দ করি না, মনে মনে কোনো কারণে ক্ষুব্ধ। এবার যখন সুযোগ পেয়েছি জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলার আসামি হিসেবে নাম ঢুকিয়ে দিলাম, ব্যাস এবার আপনি দৌড়ান। পাল্টা ঠিক গল্পটা ঠিক আমার বা আপনার নয়, এমন গল্প এখন দেশের অনেকের সঙ্গেই মিলে যাচ্ছে। শুধু কি পূর্বশত্রুতা নয়, কিন্তু ফায়দা লোটা আর টাকা কামানোর ধান্দা তো আছেই। খুলনার সেই রকম গল্প শুনব গায়েবী মামলা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। আসামি শহরে 5 তারিখের পরে অনেকে হয়েছে। চিকিৎসক শেখ বাহারুল আলম পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ খুলনা শাখার নেতৃত্ব দিচ্ছেন। জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়িতে মোহাম্মদ ইয়াসিন শেখ হত্যা মামলায় আসামি করা হয়েছে তাকে। তার দাবি, ঘটনার সময় তিনি খুলনায় ছিলেন। দীর্ঘদিন কোনো রাজনৈতিক দলের সাথেও সম্পর্ক নেই। তো পুলিশের গুলিতে নিহত হওয়ার দায় ভাই ওই রাজধানী থেকে খুলনায় এসে আমাদের উপরে পড়বে। রাষ্ট্র এ ব্যাপারে নিশ্চুপ থাকে দেখে এ ধরনের ঘটনা ঘটছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর হত্যার পরিকল্পনা, দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর সহ বিভিন্ন অভিযোগে খুলনায় অন্তত 30টি মামলা হয়েছে। বাহারুল আলমের মতো এসব মামলার আসামি জনপ্রতিনিধি, পুলিশ কর্মকর্তা, পেশাজীবী সংগঠন ও ব্যবসায়ী সহ নানা পেশার মানুষ। অথচ তাদের অনেককে চেনেন না বাদী। আমার নামে বাদী করে 350-400 নামে মামলা করছে, আমি বাদী, অথচ আমি কিছু জানি না। সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, রাজনীতির পট পরিবর্তন হলেও গায়েবী মামলার অপসংস্কৃতি এখনও আছে। ব্যক্তিগত ও রাজনৈতিক ফায়দা নিতে মিথ্যা মামলার আশ্রয় নিচ্ছেন অনেকে। গায়েবী মামলার যে অপসংস্কৃতি, এটার আসলে কোনো পরিবর্তন হয় নাই। পূর্ববর্তী সরকারের সময় আমরা যারা দেখেছি 5ই আগস্টের পরেও আসলে একই অবস্থার পুনরাবৃত্তি হয়েছে। যে পক্ষ শক্তিশালী সেই পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে মামলা করছে, যেটা কিন্তু সুশাসনের বিরুদ্ধে অত্যন্ত একটি থ্রেট আমরা মনে করি। পুলিশ বলছে, তদন্তের পর অপরাধের সাথে সম্পৃক্ততা পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত কার্যক্রমে যাদের সম্পৃক্ততা হবে তারাও যেন পার না পায়, তারাও যেন শাস্তির আওতায় আসে, তাদের সে বিষয়েও আমাদের পক্ষ থেকে মনিটরিং চলছে। হয়রানি বন্ধ করতে তদন্ত করে অভিযোগ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। আমরা মনে করি যে সঠিক তদন্ত করে মামলাগুলো নেওয়া উচিত, এবং যারা অপরাধের সাথে জড়িত না বা অন্যায় কাজের সাথে জড়িত নয় তাদের মামলার আওতায় রাখা উচিত না। মামলা দিয়ে হয়রানি বন্ধ করতে পুলিশকে আরও সচেতন হওয়ার আহ্বান সচেতন মহলের। ডিভিসি নিউজ ডেস্ক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি যাওয়া 10 কোটি 10 লাখ ডলারের মধ্যে 6 কোটি 64 লাখ ডলার এখনও ফেরত আনা যায়নি। 9 বছর পেরিয়ে গেলেও এখনও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি সিআইডি। আলোর মুখ দেখেনি ফরাসউদ্দিন তদন্ত কমিটির প্রতিবেদনও। এমনকি খোয়া যাওয়া ডলার উদ্ধারে অন্তর্বর্তী সরকারের 6 মাসেও নেই তেমন অগ্রগতি। এই ঘটনার এমন ধীরগতির তদন্তে হতাশ বিশ্লেষকরা। 2016 সালের 4 ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে 10 কোটি 10 লাখ ডলার হাতিয়ে নেয় হ্যাকাররা। নানা প্রক্রিয়ায় 3 কোটি 46 লাখ ডলার ফেরত আনা গেলেও উন্মোচন হয়নি এর রহস্য। ফেরত আনা যায়নি বাকি 6 কোটি 64 লাখ ডলার। যদিও তদন্ত সংস্থা সিআইডির দাবি অনেক অগ্রগতি হয়েছে, হ্যাকারদের শনাক্ত করার কথাও জানিয়েছে সংস্থাটি। রিজার্ভ চুরিতে জড়িত 14 জনের বিরুদ্ধে দেয়া হয়েছে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা, যাদের মধ্যে সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক এমডি আনিস এ খান এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মিসবাউল হক সহ 10 জনের নাম রয়েছে। সিআইডির নিষেধাজ্ঞায় থাকা কয়েকজন এখনও বাংলাদেশ ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে বহাল আছেন। বিশ্লেষকরা বলছেন, বিগত সরকারের সময় থেকেই এই ঘটনায় অবহেলা করা হয়েছে। রিজার্ভ চুরির ঘটনাটা তো যত আনফোল্ড হচ্ছে, যত জানা যাচ্ছে, ততই মনে হচ্ছে যে এখানে আসলে একটা ঘাপলা ছিল। মানুষে অনুমান করছে না কিছু। এইগুলাকে জল্পনা কল্পনাগুলিকে আসলে দূর করার জন্য
এই তদন্ত কমিশনের রিপোর্ট, সেই রিপোর্ট প্রকাশ পাচ্ছে না। বারবার সময় নেওয়া হচ্ছে, 80 বারের মতো সময় চাওয়া হয়েছে, আরও কত। শুরু থেকে কোনো বাস্তব পদক্ষেপ যেহেতু গৃহীত হয় নাই, যে ডাকাতি হওয়া অর্থ ফেরত পাওয়ার যে সম্ভাবনা যতটাই ছিল ততটা কিন্তু ক্রমাগতভাবে ক্ষীণ হয়েছে। অন্য দিক থেকে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেকেই আবার এখন যদি শপথে বহাল থাকে, কর্তৃত্ববাদী সরকারের মেয়াদ থেকে যেটা শুরু হয়েছে সেটার ধারাবাহিকতা এখনো দেখা যাচ্ছে। বিশ্লেষকরা হতাশ হলেও চুরি যাওয়া রিজার্ভ ফেরত পাওয়ার বিষয়ে এখনো আশাবাদী কেন্দ্রীয় ব্যাংক। টাকা ফেরত আসার একটা জোরদার কার্যক্রম এখন গ্রহণ করা হয়েছে এবং ফেরত আসবে, এইটা আমরা বিএফআই থেকে জেনেছি যে সময় লাগলেও ফেরত আসার মতো যতগুলো কার্যক্রম তারা তাদের পক্ষ থেকে গ্রহণ করেছে। বাস্তবতা হলো এই ঘটনায় ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটি সহ কোনো প্রতিবেদনই এখনো আলোর মুখ দেখেনি। এদিকে 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলে প্রথমবারের মতো রিজার্ভ চুরির ঘটনা তদন্তের আগ্রহ দেখায় দুদক। সিআইডিকে দেয়া এক চিঠিতে সংস্থাটি তদন্তের নথিপত্রও চেয়েছে। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। 2 মাসের বিরতির পর আজ থেকে ভারতের ত্রিপুরার আগরতলায় ভিসা সেবা শুরু করেছে বাংলাদেশ মিশন। আগরতলায় সহকারী হাই কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ এনে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সমর্থকেরা ডিসেম্বরে সহকারী হাই কমিশন হামলা চালিয়েছিল। তারপর থেকে সহকারী হাই কমিশনের সব ধরনের ভিসা ও কনসুলার সেবা কার্যক্রম বন্ধ করে বাংলাদেশ। ওই হামলার প্রতিবাদে ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে। আগরতলার ঘটনায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ করে তার হাতে একটি প্রতিবাদপত্রও তুলে দেয়। হামলার ঘটনায় পুলিশের 3 সদস্যকে সাময়িক বরখাস্ত করে ত্রিপুরার রাজ্য পুলিশ। গাজা পতাকা অধিগ্রহণ করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যৌথ সংবাদ সম্মেলনে এই আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। এদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকের আয়োজন চলছে হোয়াইট হাউসে। নেতানিয়াহুই প্রথম বিদেশি নেতা যে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে তার সঙ্গে বৈঠক করছেন। গাজাকে কেন নিজেদের কবজায় নিতে চাইছেন ট্রাম্প তার ব্যাখ্যাও দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনে। তিনি মনে করেন না যে গাজায় ফিলিস্তিনিদের জন্য স্থায়ী কোনো ভবিষ্যৎ আছে। বক্তৃতার শুরুতেই ট্রাম্প গাজাবাসীদের মধ্যপ্রাচ্যের এক বা একাধিক দেশ বা নতুন স্থানে চলে যাওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, ফিলিস্তিনিদের স্থায়ীভাবে গাজা ছেড়ে চলে যেতে হবে এবং যুক্তরাষ্ট্র অধিগ্রহণ করবে। গাজা নিরাপত্তার জন্য মার্কিন সেনা পাঠাতেও ইচ্ছুক ট্রাম্প। তবে হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি চুক্তি ব্যর্থ হলে কঠোর পদক্ষেপ নেবেন ট্রাম্প প্রশাসন। শুনতে অবিশ্বাস্য হলেও বিভিন্ন দেশে সপ্তাহে 4 কর্মদিবস চালু হয়েছে। কর্মক্ষমতা উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি কর্মীদের ব্যক্তিজীবন আনন্দময় করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাজ্য, বেলজিয়াম, ইন্দোনেশিয়া, জার্মানি ও ডোমিনিকান প্রজাতন্ত্র সহ বিভিন্ন দেশে চালু হয়েছে 4 কর্মদিবস। এর ফলে সপ্তাহে 3 দিন ছুটি উদযাপনের সুযোগ পাচ্ছেন কর্মীরা। কাজের দিন কমলেও কমেনি বেতন। বেশিরভাগ দেশেই সপ্তাহে 6 বা 5 কর্মদিবসের প্রচলন ছিল এতকাল। তবে বর্তমান প্রযুক্তি নির্ভর দুনিয়ায় কর্মঘণ্টা, কর্মদিবস ও উৎপাদনশীলতা নিয়ে নতুন নতুন গবেষণা হচ্ছে। জনপ্রিয় হচ্ছে 4 কর্মদিবসের ধারণা। কর্মীদের জীবনযাপনের মানোন্নয়নে অনেক দেশেই তা কার্যকর হচ্ছে। নতুন নিয়মে কর্মীরা তাদের ব্যক্তিজীবনের জন্য আরও প্রায় 50% বেশি সময় পাবেন। এর ফলে তারা অবকাশ উদযাপন, সৃজনশীল কাজ করা ও পরিবারকে পর্যাপ্ত সময় দিতে পারবেন, যা কর্মীর উৎপাদনশীলতা বাড়াতে ভূমিকা রাখবে। 2022 সালে প্রথম 4 দিনের কর্মসপ্তাহ চালু করে বেলজিয়াম। এছাড়া জাপানের কিছু শহরে পরীক্ষামূলক 4 কর্মদিবস চালু হয়েছে। যুক্তরাজ্যের অন্তত 200 কোম্পানি স্থায়ীভাবে 4 কর্মদিবস শুরু করেছে। ইউরোপ ছাড়িয়ে আফ্রিকার অনেক দেশেও বেসরকারি প্রতিষ্ঠানে এ নিয়ম চালু হয়েছে। আরব আমিরাত সহ এশিয়ার কয়েকটি দেশেও বিভিন্ন প্রতিষ্ঠানে 4 কর্মদিবস চালু হয়েছে। একই পথে অগ্রসর হচ্ছে সৌদি আরবও। সবচেয়ে মজার বিষয়, কর্মদিবস কমলেও কর্মীদের বেতন কাঠামোয় কোনো পরিবর্তন হচ্ছে না। নাহিদা রিন্থি, ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল আমার হাতে আজকে দৈনিক পত্রিকার প্রধান শিরোনাম। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।